আলো সাহেব, দাঁড়িয়ে কি দেখছেন? বাড়িটা রং করে ফেলেন না কেন? জিনিসপত্রের দাম যেভাবে হু হু করে বাড়ছে। এখানে যে একজন মানুষ বসেছে তা কি তোমার চোখে পড়ে না? না মানে সরি। সরি মানে? আজ সকালে তোমার ছেলে বউ নিয়ে এসেছে, তাদের সাথে দেখা পর্যন্ত করলে না। তোমার ছেলে না হয় তোমার এসব উদাসীনতা সম্পর্কে জানে, মনে মনে কষ্ট পেলেও তোমাকে কিছু বলবে না, কিন্তু তোমা কি ভাববে? জানো তো আমার এসব ভালো লাগে না। এটা তো ভালো লাগা না লাগার বিষয় না। এতদিন পরে ছেলে ছেলের বউ এসেছে, তাদের সাথে গল্প করবে, খাওয়া দাওয়া করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ওরা তো আরও কিছুদিন আছে এখানে। সামনাসামনি হচ্ছে না তাই কথা হচ্ছে না, সামনাসামনি হলেই কথাবার্তা হবে। ও এই কথা, তোদের ডাকি। শুভ্র, আহা, আবার ওদেরকে নিয়ে ব্যস্ত হচ্ছ কেন? ওদের কথা বাদ দাও। আমার শরীরটা ভাল লাগছে না, মানে কথাও বলতে ইচ্ছে করছে না। কই দেখি, এসো বসো। আহা, তো অস্থির হলো না, আমার শরীর ঠিক আছে। ইনফ্যাক্ট আমার এখন একা থাকতে ইচ্ছে করছে। যাও, বিরক্ত করো না। মা, বাবা আসবেন না? না, উনি আসবে না। উনি তো ঘরেই আছেন, আমি ওনাকে ডেকে নিয়ে আসি। না না, এতে উনি আরো বিরক্ত হবেন। ওনার ক্ষুধা লাগবে না? ক্ষুধা লাগলেও আসবে না। সারাক্ষণ রবীন্দ্রনাথের বই পড়বে। কার কাছ থেকে যে শুনেছে, রবীন্দ্রনাথের বই পড়লে খিদে লাগে না, সারাক্ষণ চুপচাপ থাকে। তুমি তো জানোই, চুপচাপ থাকতে পছন্দ করে। তবে বাবার লাইফস্টাইলটা কিন্তু আমার অনেক পছন্দ মা। মাঝে মাঝে মনে হয় আমি এরকম হয়ে যায়। তাহলে তো আমাদের মা ছেলের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। বাবা কি সারাক্ষণই বই পড়েন? না, মাঝে মাঝে দেখেছি জানালা দিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে থাকে, আর কি জানি ভাবে। মা, বাবাকে বলো ওনার সাথে আমার কিছু কথা আছে। বলেছি, সে বলেছে সামনাসামনি হলেই কথা হবে। আমাদের ইচ্ছে করে এড়িয়ে চললে কিভাবে সামনাসামনি হবে? মা, আমি একটা বুদ্ধি পেয়েছি। কাল সকালে বাবা যখন নাস্তা করতে আসবে, আমরা ইচ্ছা করে দুজন দেরি করে আসবো টেবিলে। আর বাবা যদি উঠে যেতে চান তাহলে জোর করে বাবার হাত ধরে বলবো, যাওয়া চলবে না। না, এতটুকু করা যাবে না। কেন? কারণ তার ইচ্ছের বিরুদ্ধে কিছু করলে উনি বাড়ি ছেড়ে চলে যাবেন।
অভ্র ফোন করেছিল। ভালো। সে বিয়ে করছে। ভালো। আমেরিকান মেয়েকে। সে আর দেশে ফিরবে না। বলে বাংলাদেশে নাকি থাকা যায় না, লোডশেডিং, যানজট, তার পক্ষে বাংলাদেশে থাকা সম্ভব না, তাই আমেরিকায় সেটেল হচ্ছে। এসব কথা আমাকে বলছো কেন? এতে আমার কি করার আছে? এসব কথা লোকে শুনলে বলবে কি? মান সম্মান বলে তো আর কিছু থাকলো না। এতে তুমি উত্তেজিত হচ্ছ কেন? আজকাল তো অনেক ছেলে মেয়েরাই এসব করছে। লোকে তো আর তাদের বাহবা দিচ্ছে না। আমি অত শত বুঝি না। তুমি ওকে ফোন করে দেশে চলে আসতে বলো। আমাকে এসব বিষয়ে টেনো না। তোমাকে টানবো না তো আমি কাকে টানবো? আচ্ছা তুমি কি চাও বলো তো? আমি চাই এসব ব্যাপারে কেউ যেন আমার সঙ্গে কথা না বলে। ও, তোমরা বাবা বসেন, আজকে একসাথে নাস্তা করি আমরা। বাবা, আপনার সাথে কিছু কথা ছিল। অভ্রর ব্যাপারে আমি কোনো কথা বলতে আগ্রহী নই। না মানে বাবা, আমরা বলছিলাম কি, আমরা তো উত্তরায় থাকি আর আপনি আর মা এখানে একা, তাই আপনারা যদি আমাদের সাথে উত্তরায় থাকতেন তাহলে অনেক ভালো হতো। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। ওরা এত করে যখন বলছে, তুমি আর না করো না। তোমার যদি ইচ্ছে হয় তুমি যাও। তাহলে বাবা আমরা এখানে চলে আসি। তোমার ব্যবসা বাণিজ্য সমস্যা হবে না, অফিস তো গুলশানেই, শুধু মাঝে মধ্যে কিছু বন্ধু বান্ধব আর ক্লায়েন্ট আসবে, তাই এখানেই হয়ে যাবে। কিন্তু বাড়ির যা অবস্থা। সমস্যা কি? আর তাছাড়া রং করালেই এ বাসাটা একদম রাজা বাদশাদের বাড়ির মতো হয়ে যাবে। বাবা, আমি কি বাড়িটা রং করাবো? তোমাদের যা ইচ্ছা তাই করো, কিন্তু আমাকে এর মধ্যে টেনো না। তাহলে কি বাবা আজই পেইন্টার ডেকে নিয়ে আসবো? তোমাদের যা ইচ্ছা। মা, তাহলে আমি আজ দেরি করবো না, আমি আজই পেইন্টার ডেকে নিয়ে আসি। তুই সত্যি আমার মা। যাচ্ছ কোথায়? এদিকে এসো, এসো। এই মেয়ের তো তোমাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। এসো, ওর সাথে গল্প করো। না ঠিক আছে, আমি পরে আসেন না বাবা। এই যে তোমরা এখানে, আমি সারা বাড়ি খুঁজে মরছি। বাবা, পেইন্টাররা চলে এসেছে, আমি ওদেরকে বাড়ির বাইরের দিকটা প্রথমে রং করতে বলেছি। ও আচ্ছা, ইয়ে বাইরের দিক মানে কি গেটের ডান পাশের পাঁচিরটা? জি বাবা। খবরদার ওই প্রাচীরে কেউ হাত দেবে না। খবরদার ওই প্রাচীরে কেউ হাত দেবে না। এখন কেমন লাগছে বাবা? ভালো। আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। চিকিৎসার জন্য প্রয়োজন হলে আমি আপনাকে বিদেশ নিয়ে যাব। এই বাড়ি ছেড়ে, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। বাবা,
একটা কথা জিজ্ঞেস করি, এমন কি আছে বাবা ওই প্রাচীরে? এই দেখো তো, রাস্তায় তো বুঝি কিসে? কি হলো, যাও। বাদ দাও সোমা, এমনিতেই দেশের অবস্থা ভালো না, কোথা দিয়ে কে আসলো কি করছে আমাদের জানা দরকার নেই। বাদ দাও, ঘুমাও। ওদের হয়েছে তো ঘুমাতে পারছি না, এখনই মাথা ব্যথা শুরু করবে। দেখো না কে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। সোমা, তোমার মনে আছে আমি আর তুমি বিয়ের পর কত রাত গল্প করে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি? তো চলো এক কাজ করি, ছাদে গিয়ে আমরা দুজন মিলে গল্প করি, সারাটা রাত কাটিয়ে দেবো। ঢঙের কথা রাখো তো। আচ্ছা যাও, আমি দেখছি। থাক না সোমা, বাদ দাও না, কি থাক। আরে পরাজয় মানব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এত রাতে তোমরা ওখানে কি করছো? মুক্তি খুঁজছি ভাবি, মুক্তি। তোমাদের যন্ত্রণায় তো ঘুমাতে পারছি না। ভাবি, যেখানে হায়না যন্ত্রণা সারা দেশ জেগে আছে, সেখানে আমার যন্ত্রণা হবে একটি রাতেই তো ভাবি। এই কি বলছে? কি সব বাজে বাজে কথা। আরে জানালাটা বন্ধ করে দিয়ে এদিকে চলে আসো তো। তোমার বন্ধু হাসান মাস্টার আছে না, তার ছোট ভাই কামালও আছে ওদের সাথে। ভাবি একটু চা খাওয়াবেন, আমরা 5 জন আছি। ওপরে চলে এসো। কাকে আসতে বলছো? ওই ছেলেগুলোকে। কোন ছেলে? ওই যে বললাম না, হাসানের ভাই কামাল। তো চা খেতে চেয়েছে। কি বলছো? অসুবিধা নেই, চা তো বানানোই আছে, ওরা এলে একটু গরম করে দেব। শোনো, ওরা এলে ওদের ছাদে বসতে দিও, আমি চা গরম করে নিয়ে আসছি। কি যে করো না তুমি সুমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি বাইরেই দাঁড় করিয়ে রাখবেন? সরি আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। চাচ্চু, কি খবর? কেমন আছেন আপনারা? ভালো। তা আপনি ভালো তো? আর কি করে ভালো থাকি বলুন, দেশের যে অবস্থা। তাছাড়া এই পুরো মহল্লার শান্তি রক্ষার দায়িত্ব আমার উপর, তাই কারণে অকারণে এখানে ওখানে ছুটোছুটি করা। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন। তা আমাদের বাড়িতেও কি কোনো কারণে?
কারণ তো একটা অবশ্যই আছে, বলবো? তার আগে ভাবির হাতের এক কাপ চা হলে। বসুন, চা নিয়ে আসছি। এবার বলুন, আপনার চাকরির কি অবস্থা? ঠিকমতো অফিসে যান তো? হ্যাঁ, এইমাত্রই তো অফিস থেকে এলাম, এই কিছুক্ষণ আগে। গিয়ে লাভ কি? কেউ তো খুব একটা হাসে না। না না, আপনি যাবেন, নিয়মিত যাবেন। আপনারা সরকারের লোক, সরকারের কাজ করা আপনার দায়িত্ব। তা দেশের যে অবস্থা, এটা বেশি দিন থাকবে না। কিছু উগ্রপন্থী বিদ্রোহী দেশে বিদ্রোহ শুরু করেছে, সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। থাকবে না, থাকবে না। সত্যি ভাবি, মাশাল্লাহ, আপনার হাতে চায়ের তুলনাই হয় না। শুধু শুধু কি গভীর রাত্রে ছেলেরা আপনার কাছে চা খাইতে আসে? এক্সকিউজ মি কাদির সাহেব, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বলতে চাই না, শুধু জানতে চাই আপনার বাড়ির সামনে প্রাচীরে স্বাধীন বাংলা রাষ্ট্র চাই কে লিখেছে? এটা আমরা কি করে বলবো? আমরা তো কিছু জানি না, আমরা তো ওদেরকে চিনি না। চেনেন না, তবু গভীর রাত্রে ওদেরকেই ডেকে এনে চা খাওয়ান। রাস্তায় ছেলেগুলো হইচই করছিল, নিষেধ করতে গেলে চা খেতে চাইল। তাছাড়া ছেলেগুলোকে দেখে তো ভদ্র ঘরের বলেই মনে হলো। না, ভদ্র ঘরের না। আপনি কি কখনো দেখেছেন কোনো ভদ্র ঘরের ছেলেরা গভীর রাত্রে প্রাচীরে কি সব লেখে? কারো বাড়িতে গিয়ে চা চাইতে দেখেছেন? দেখেননি, তবু তাদেরকে গভীর রাত্রে ডেকে নিয়ে চা খাওয়ান। যদি পরিচিত কেউ হয় সেটা আলাদা ব্যাপার। আমাদের পরিচিত হতে যাবে কেন? আমরা তো কোনোদিন ওদেরকে দেখিনি। সত্যি বলছেন? আপনার কাছে মিথ্যে বলে আমাদের কি কোনো লাভ হবে? যদি তাই হয়ে থাকে, কে লিখেছে খোঁজ নিয়ে আমাকে জানান। এ নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে আছি, আমি আবার পরে আসবো। আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোদা হাফেজ। কি রে, হঠাৎ জরুরি তলব? আচ্ছা আচ্ছা আচ্ছা, দরকার আছে। তুই ভালো আছিস তো? না, ভালো ছিলাম না। তবে তোর বাসায় আসার সময় তোর বাসার প্রাচীরে স্বাধীন বাংলা রাষ্ট্র চাই লেখাটা পড়ে মনটা ভালো হয়ে গেল। আমার মনে হয় কিছু একটা হবে। আরে সেটা নিয়েই তো হয়েছে সমস্ত ঝামেলা। কেন? মানে দুদিন আগে রাতের বেলা কতগুলো ছেলে নিচে এলো, তো তোর ভাবি গোলমাল দেখে গেল জিজ্ঞেস করতে যে কি হয়েছে। তো ছেলেগুলো আবার তার কাছে চা খেতে চাইলো, তাই না? হ্যাঁ, তো অসুবিধে কি? তোর ভাবি ছেলেগুলোকে ডেকে এনে চা বানিয়ে খাওয়া হলো। হ্যাঁ, ভালো তো। তো সমস্যাটা কি? আরে সমস্যা হচ্ছে পরদিন সকালবেলা জুলফিকার কাদিরকে চিনিস তো? আরে চিনবো না, ও তো একটা হারামির বাচ্চা। সে বাসায় এসে হাজির, জিজ্ঞেস করছে কারা দেয়ালে লিখে গেল, কেন লিখে গেল, কেন তাদেরকে চা খাওয়ানো হলো, তাদেরকে চিনি কি না, ইত্যাদি ইত্যাদি। তা তুই কি বললি? আমি কি বলবো? আমি বললাম যে আমি চিনি না, আসলেই তো চিনি না। ভালো ভালো করেছিস। ওদের সঙ্গে তোর ভাই কামালও ছিল, ওদেরকে একটু সাবধানে থাকতে বলিস। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। আরে না না, তুই কোনো চিন্তা করিস না। এখনই শত্রুর সঙ্গে লড়াই করার উত্তম সময়। মায়ের সম্মান বাঁচাতে না পারি, কিন্তু মরতে তো পারবো। দেশে গেরিলা যুদ্ধ শুরু হয়ে গেছে, জয় আমাদের হবেই। ভালো কথা শোন, তুই কিন্তু কামালদের কথা কাউকে বলিস না। এই পাগল নাকি? আমি একটু বলতে যাবো কেন? আমি কি বুঝি না? আমার মনে হয় ছেলেগুলো আপনার ছাত্রই হবে। দেখা হলে ওদেরকে বলবেন ওরা যেন প্রাচীরে আর কিছু না লেখে। ঠিক আছে ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখব। আচ্ছা আসি। হ্যাঁ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি ভালো, আপনি? ওই ছেলেদের খোঁজ বোধহয় পান? না, বললাম না, আমি তো, আমার স্ত্রী, আমরা কেউ তো ওদেরকে চিনি না তো। চেনেন না? আচ্ছা ভাই, আপনি আমার সাথে একটু আসুন। না, এই মোড়ের দোকানে একটু চা খাবো, একটু কথা বলবো। কেন আমি আপনার সাথে যাব কেন? আমি কোথায়? এখনো নাস্তা করেনি। অসুবিধে নেই, যাবো 10-15 মিনিট একটু কথা বলবো, আবার সে বাসায় চলে আসবে। আসেন ভাই, আসেন। কেন? অসুবিধে নেই, আসেন না। আমি আসছি। ভাবি আসি, আল্লাহ হাফেজ। আসেন। এবার বলুন, আপনার প্রাচীরের লেখাটা কে লিখেছিল? আমি জানি না, আমি জানি না। আওলাদ কোথায়? কাল সকালে কাদের সাহেব এসে নিয়ে গেল, এখনো ফেরেনি। কোথায়? বললো মোড়ের দোকানে চা খাবে, তারপর থেকে তো আর কোনো খবর নেই। ছেলেটাকে নিয়ে আমি যে কি করি, আব্বু আব্বু করে পাগল করে ফেললো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। আমার মন বলছে নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে। আপনি একটু খোঁজ নেন না? ঠিক আছে, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খোঁজ নিচ্ছি, খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। আসি। এবার বলুন, কে লিখেছিল? আর কতবার বলবো, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না। হাসানের ভাই কামাল ছিল, আমি চিনি না। ভাবিকে ছেড়ে দাও, আর হাসান মাস্টারকে ধরে নিয়ে আসো। লেখাটি কোনো রকম সম্বোধন ছাড়াই শুরু করলাম, কারণ এখন আমরা সব ধরনের ভালো মন্দ অবস্থা পেরিয়ে ঘড়ির ঠিক শেষ কাটাতে আছি। আমাদের হাতে সময় খুব কম, তাই এখন যা করতে হবে খুব ভেবে চিন্তে বুদ্ধিমত্তার সাথে আওলাদকে মিলিটারি ক্যাম্পে ধরে নিয়ে অমানসিক নির্যাতন চালাচ্ছে। তখন শুধু মুক্তি বাহিনী ছাড়া তোমাদের আর কোনো পরিচয় থাকবে না, তাই সাবধানে চলিও।
বলুন হাসান সাহেব, আপনার ছোট ভাই কামাল কোথায়? ও ও গ্রামের বাড়িতে গেছে। কেন? দেশের অবস্থা ভালো না, তাই ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তাহলে কিভাবে গ্রামের বাড়ি থেকে আওলাদ সাহেবের প্রাচীরে স্বাধীন বাংলা রাষ্ট্র চাই কথাটা লিখলো? আমি জানি না। সব জানেন? বললাম তো আমি জানি না, আর জানলে আমি বলবো না। ঠিকই বল। আকবর! কিরে, বাইরের কি খবর? বাড়ির অবস্থা বেশি একটা ভালো না। আমাদের কিছু একটা করা দরকার। না না, উত্তেজনা কোনো কাজের কথা নয়। কেন, তোদের মনে নেই হাসান স্যার বলতো আবেগের চেয়ে দেশ বড়? কিন্তু তাই বলে আমাদের জন্য একটি পরিবার শেষ হয়ে যেতে পারে না। প্রয়োজনে আমরা ক্যাম্প আক্রমণ করব। ওই যে যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি বলেছিলাম না দিল্লি আক্রমণ হবে। আক্রমণ শুরু হয়ে গেছে, তোরা কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ না। মুক্তি, হু রাইট, স্বাধীন বাংলা রাষ্ট্র চাই। নো, আপনি তো সেই মহান লেখক, তাই না? আপনার সাথে কে কে ছিল? আপনার কমান্ডারের নাম কি? সেক্টর নাম্বার কত? বলুন প্লিজ, বলুন বলছি। আসলে আপনি একটা শুয়োরের বাচ্চা। বাহ বাহ বাহ, আমি তো ভেবেছিলাম আপনার এই হাত দুটো শুধু আজে বাজে কথাই লেখে, এখন তো দেখছি থাপ্পড়ও মারে। আপনার এই হাত দুটো তো অনেক কাজের, কিন্তু আফসোস এই হাত দুটো আপনার থাকবে না, যেমন থাকবে না এই প্রাচীরের লেখাটা। আমি জানি আমার এই হাতটি থাকবে না, কিন্তু আমি প্রাচীরে যে কথাটি লিখে দিয়েছি তা শুধু প্রাচীরে লিখিনি, 7 কোটি বাঙালির হৃদয়ে লিখে দিয়েছি যে লেখাটি থেকে জন্ম নেবে একটি স্বাধীন রাষ্ট্রের, যার নাম বাংলাদেশ। ফায়ার! বাড়িতে গিয়ে লেখাটা মুছে ফেলবে, কেমন? যান।
যে কথাটি লিখে দিয়েছি তা শুধু প্রাচীরে লিখি, 7 কোটি বাঙালির হৃদয়ে লিখে দিয়েছি। যে লেখাটি থেকে জন্ম নেবে একটি স্বাধীন যার নাম বাংলাদেশ। আমি যুদ্ধে যাব। না। তুমি যা বলছো তা বুঝে বলছো? হ্যাঁ, আমি বুঝে বলছি। সুমা, এখন কারো ঘরে বসে থাকার সময় না। আমি জানি, তারপরে তুমি যুদ্ধে যেতে পারবে না। কেন? কারণ আমি চাই না আমার সন্তানরা পিতৃহারা সন্তান হয়ে বেঁচে থাকুক। সুমা, এখন দেশের যা অবস্থা, প্রত্যেকটা মানুষের যুদ্ধে যাওয়া দরকার, ভীষণ দরকার। আমার জন্য, শুভ্রর জন্য, আমার এই সন্তানের জন্য তোমাকেও খুব দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটা বিশেষ কারণে আপনার কাছে আসতে। আপনি তো সরকারি কর্মকর্তা, আপনার বাসায় একটা পাকিস্তানি পতাকা থাকা দরকার না? আমি চাই একটা পাকিস্তানি পতাকা কিনে বাসায় টাঙিয়ে দেবেন। আর ওই প্রাচীরের লেখাটাও কিন্তু মোছা হয় নাই। আমি চাই না একই ঘটনার পুনরাবৃত্তি হোক। আল্লাহ হাফেজ।
আপনি আবার কিছু নেই? তোমার কাছে কি বাংলাদেশের পতাকা আছে? না, নাই। দাও না আমাকে একটা। তুমি বাংলাদেশের পতাকা নেবে? আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাগছে। তাড়াতাড়ি টানিয়ে ফেলুন। পাকিস্তানি পতাকা পথ করে উড়বে আর আমার মনটা ভরে যাবে। আর শুনুন, প্রাচীরের ওই লেখাটা মুছে দিন। আপনার ভালোর জন্যই বলছি। একই বিষয় নিয়ে বারে বারে আপনার বাসা আসতে চাই না। আবার যদি আসতেই হয় তাহলে তো বুঝতেই পারছেন। তাছাড়া আর ওই ছেলেটা ভেরি সুইট। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লড়কে লেঙ্গে পাকিস্তান। সুমা, আমি এই পতাকাটা টাঙাতে পারবো না, কিছুতেই না। এই দেখো, আমি বাংলাদেশের একটা পতাকা নিয়ে এসেছি। ওই পাকিস্তানের পতাকা আমি টাঙাতে পারবো না, আর প্রাচীরের লেখাটাও আমি মুছতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। চলো আমরা এখান থেকে চলে যাই। আমরা মাথা নত করে থাকতে পারবো না। চলো আমরা এখান থেকে চলে যাই। সেদিন বাড়ি থেকে পালিয়েছিলাম ঠিকই, কিন্তু নিজের মনের কাছ থেকে কখনোই পালাতে পারিনি। তোমরা অন্যায়কে ভয় পাও, দুর্নীতিকে ভয় পাও, বিদেশে চলে যেতে চাও, দেশে থাকতে চাও না। অথচ
চোখের সামনে যাদেরকে শহীদ হতে দেখেছি তারা মৃত্যুকেও ভয় পেত না।